গুজরাটের 13 বছরের মসজিদ ভেঙে ওটাকে ওয়াকফ কর্পোরেশনদের হাতে, আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে। এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে। কেন মিটাতে চাইছে? এটা প্রশ্ন। তো এক তো লোভ, অর্থ, টাকা, আমাদের ওপরে হিংসা, এগুলো তো ইত্যাদি। কিন্তু বাস্তবটা শুনুন, বাস্তব বলে এটাই, এনআরসি এনপিআর করে মুসলমানদের ঘরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে, মুসলমানরা পাবে না, এই বলে বিভাজন করতে চেয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই, কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি। তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয়। আমরা ছিলাম, আমরা আছি, আমরা যে এখানকার প্রমাণ দেবো কি করে? ওই যে কেরলের 14 বছরের 1400 বছরের মসজিদ বলে দিচ্ছে 1400 বছর ধরে ভারতে মুসলমান ছিল, আজান ছিল, একামত ছিল, নামাজ ছিল। ওই যে গুজরাটের 1300 বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল 1300 বছর ধরে, আজান ছিল, নামাজ ছিল। তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে কবরগুলোকে বিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে, তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র, অপর দিকে এর পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের ওয়াকফ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে। এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন? তৈরি আছেন তো নাকি? আর মনে রাখবেন, কেন্দ্রে আজকে যে সরকার আছে, কাল বেটা মরে যাবে, অন্যজন আসবে, পরশুদিন আবার কেউ চলে যাবে, অন্যজন আসবে। কত সরকার এসেছে, কত সরকার চলে গেছে, কত রাজ্য এসেছে, কত চলে গেছে। কিন্তু মনে রাখবেন, এ দেশের একটা সংবিধান আছে, এই সংবিধান আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান বলছে 1947-এ সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির, মন্দির থাকবে, যেটা মসজিদ, মসজিদ থাকবে, যেটা গুরুদুয়ার, গুরুদুয়ার থাকবে, যেটা চার্চ, চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল 1947 থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে। অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে? জোরে বলেন, জোরে বলেন। সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। লড়াই করতে পারবেন আপনারা, লড়াই করতে পারবেন, লড়াই করতে পারবেন। রাজ থেকে অঙ্গীকার নেন, কেন্দ্র সরকারের পক্ষে কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না। এতে আপনারা রাজি আছেন না নয়? রাজি আছেন না নয়? কেন? আমার দেশের সংবিধান, আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে, আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে, আমরা তাকে মূল গোড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছেন। কেন? অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে। হাজারো মুসলমান, হাজারো হিন্দু, হাজারো আদিবাসী, হাজারো দলিত, হাজারো শিখ, পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার, কিন্তু তোমার অধিকার নয় আমার
বাংলাদেশের সংবিধানের উপরে হাত দিতে পারে, ঠিক না বেটি? এখানে আর একটা ছোট্ট কথা বলবো, আজ গাড়ি বুঝাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা, কি গো জানতো নাকি? ছোট করে দেবো, টাইম কি হচ্ছে? শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। আমি আন্দোলনে নামিনি, নেমেছি যখন এর সাত শেষ দেখে ছাড়বো, কিন্তু আপনারা আছেন তো নাকি? আছেন তো নাকি? মনে রাখবেন। আচ্ছা, এই আন্দোলনটা করবেন কার সাথে? না, এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন বলুন? কাদেরকে? বিগত ৭৭ বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে? আরে খাওয়া তো শিখালো ৭৭ বছর ধরে তারা। একটা ছোট্ট কথা বলি শোনেন, পাড়ায় চোর পড়েছে, শুনছেন তো? পাড়ায় চোর পড়েছে, সবাই বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ওই ভিড়েতে চোরও ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। শুনছেন না শোনেন রে? আমরা কতটা নসিব ফাটা দেখুন, আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে, যে কিনা মুসলিম নয়, শুনছেন তো নাকি? আমাদের অকাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে? যে কিনা মুসলমান নয়। আজকে বুকে হাত দিয়ে বলুন, আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়ে নেই? আজকে বলুন। আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, মনে পড়ছে? বলেছিলাম, মনে পড়ছে? আজকে বলুন, টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি ২-৫টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারত। এখান থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস, কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবেন, এই লড়াই অনেক দিন কালের। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? মনে রাখবেন, তাই আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে। আজকে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করেছিল। এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন? ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না, তাহলে এইরকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে, তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই? আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, কেন ওয়াকফ হলো সব থেকে বড় ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না, তুমি ভারতে স্বাধীনতার আগে দেশ ছিলে, প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছে না শোনেন না? এ বিরাট বড় নাটক, অনেক বড় চেন চলছে। মনে রাখবেন, বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে, তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেলাম। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইয়েরা, ওটা অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই, এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি
আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে। আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, বলুন তো ভাই, যখন খাজা গরিবে নওয়াজ হুজুরের রওজা তৈরি হয় আজ থেকে প্রায় 800 বছর আগে, আলাউদ্দিন খিলজি তখন ছিল, তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইয়েরা ছিল, আজমিরেও ছিল, কই তখন তো কেউ কথা তোলেনি যেটা আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন? তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে, কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলেনি। তারপরে ইংরেজ এসেছে, আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে, কই তখন তো আওয়াজ ওঠেনি। এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভার্ট করছে, হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে। শ্রদ্ধার সাথে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন LIC কে বিক্রি করে দেওয়া হয়েছে। LIC-তে চাকরি গেছে কাদের? খারাপ নেবেন না, LIC মুসলমানরা চাকরি করে না, আমার হিন্দু ভাইদের চাকরি গেছে। হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাদের কাছে চাকরি বলুন? আমার হিন্দু সনাতন ভাইদের। শুনুন আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, শ্রদ্ধা দিয়ে বলছি, যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি। আমি আপনাকে ছোট করছি না, তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা, তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ। দেশকে আমরা এতটাই ভালোবাসি, তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল, জিনিসপত্রের দাম কিভাবে চলছে, একটার পর একটা, কারেন্ট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে। তাই আইকে চোখকে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে। আসুন আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, ভারত আপনার, ভারত আমার, ভারত আপনার, ভারত আমার। আমি বলছি ভারত আপনার, আপনার আপনার আপনার, আমি আপনার ভাই, আমারও ভারত। আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি, এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি। মনে রাখবেন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, ভারতবর্ষ হলো একটা গাছ, একটা গাছ, একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন, একটা শক্তিশালী বড় গাছ। এই গাছের অনেক শিকড় আছে, এই শিকড়ের নাম একটা সনাতন, একটা আদিবাসী, একটা দলিত, একটা সাঁওতাল, একটা বাগদি। মনে রাখবেন আমার ভাইরা, একটা শিকড়ের নামও মুসলমান। যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না, আমরা খাই রাজ্জাক আল্লাহর দয়াতে খেয়ে থাকি। তো ভাইরা আমার, এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান না, কোনো ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই সংবিধানের পক্ষে, সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই, ঠিক না বেটি? আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি, রাজ্য সরকারকে এখান থেকে বলি, আপনাকে 35 বা 36টা MP দিয়েছে আমার সরল প্রাণ ভাইয়েরা, আমার সরল প্রাণ ভাইয়েরা ভালোবেসে দিয়েছে, ঠিক আছে, আপনাকে বিশ্বাস করেছে, এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন। যদি আপনি বিশ্বাসের উপযুক্ত না হন, আগামী দিনে আপনার বামফ্রন্টের মতো অবস্থা হবে, সেটা পরের বিষয়। কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন। এই ভারতবর্ষে, এই বাংলায় 35 বা 36 না কটা 34টা MP দিয়েছে, 34টা। মনে রাখবেন বিল অকবার নিলে হবে না। অনেকে বলছেন অকবার নেব না, অকবার নয়। যদি ক্ষমতা থাকে, কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল, দেখেন না, ছিঁড়াছিঁড়ি করছিল, ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে। কথা বুঝছেন না, বোঝেন না? শেষবার চান্স দিচ্ছি, শেষবার চান্স দিচ্ছি। এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই, শুধু মুসলমানদের লড়াই নয়, সংবিধানকে বাঁচাবার লড়াই। আপনি সংবিধানের স্বার্থে করেন, আমাদের ভালো যদি নাও চান, কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন, সংবিধানের স্বার্থে করেন। আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায়, সেটা হলো এটাই, আপনার অনেক আইবি লোক আছে, পুলিশ বন্ধুরা রয়েছে, খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই। শ্রদ্ধার সাথে বলছি, যে ওয়াদা করেছিলেন ওয়াকাফ ফিরিয়ে দাও, ফিরিয়ে দেব, এই ওয়াকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন।
ওয়াকফকে যারা দখল করেছে দখল মুক্ত করেন। এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন, যে ওইভাবে বোলডুজার আমি চালাতে পারবো না। কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকারদের করে বোলডুজার চালিয়ে ভেঙেছে। দেখেছেন না, দেখেন না? তাহলে আমার হিন্দু ভাইয়েরা আদি সনাতন ভাইয়েরা, আমরা আপনাদের দুশ্মন নয়। মোদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে। চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন, আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আমার হিন্দু ভাইয়েরা আমাদের নয়, তাই বলে দিলাম। তবে মনে রাখবেন, যদি কেউ মনে করেন যে আজ মনে হয় মুসলমানরা ফেঁসে গেছে, এখানে সেন্টারে আমাদের, রাজ্যে আমাদের, সব জায়গায় আমাদের, তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস, পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না। কিন্তু ইনসাফের স্বার্থে, ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম। যাক, আমি সংক্ষেপ করছি, শেষ কথা আপনাদের কাছে বলি, আগামী দিন দিল থেকে বলুন, এ লড়াই এখানে শেষ না চলবে, এই লড়াইয়ের দুটো পন্থা আছে। একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী, সংবিধান যেভাবে রাইট দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই। সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এই আন্দোলন পুরো দরকার হয়, একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয়, লিয়া হবে। ঠিক আছে না বেঠিক? কথা বলেন, দরকার আছে না নাই? তো মনে রাখবেন, এই লড়াই চলবে, কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে, সংবিধানের আন্ডারে থেকে, সংবিধানের বাইরে গিয়ে নয়। আর একটা কথা বলি, আপনারা বোকার মতো ছুটবেন না। ওই জায়গায় বললাম, চোর ভিড়ে ঢুকে বলছে চোদ্দার। যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে, যারা ওয়াকফ ঝেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর করেছে। আমার একটু ভাষা খারাপ ভাই, কারণ আমার ছেলে শুকিয়ে আছে, তো আমার ছেলে তো খেতে পাই না, আমি তো গার্জেন, আমার বাচ্চা শিক্ষা পাই না, আমার বাচ্চা গরিব, আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, অথচ কলকাতায় 33 খানা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33 খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে, কোটি টাকার লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার, আরে আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, ওটাই থাকবে তোদের সাথে। আমি আমার যেটা করছি করব, কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি, তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে, এমপি রয়েছে। এই গত পরশু দিনে আলোচনা হয়েছে, কারো মুখে কথা নেই। তোমাদের নওশাদ, তোমাদের ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমরা গর্ব করো, তোমাদের নওশাদ। তোমাদের এই ভাঙড়ে পাওয়ার গ্রিগেড যখন তৈরি হয় 3 বিঘে ওয়াকফ জায়গা ছেড়ে নিয়েছে। আমি বলে যাচ্ছি, মিলিয়ে 3 বিঘে ওয়াকফের জায়গা পাওয়ার গ্রিডের নামে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয়ে যাচ্ছি না। আরো জায়গা আছে তো, কিন্তু ওয়াকফ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো, অনেকে বলতে পারে নওশাদ কি করলো। আমি একটা কথা বলবো, ওর আমি বড়, আমার ধর্মীয় হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে, ওর বড় ভাই আমি, সম্মানের দিকে। কথা বুঝে আসছে? আমি ওর নাম করতেছি না। আমি একটা ছোট্ট কথা বলবো, ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল, জানেন তো? নিতে পেরেছে? এটা তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে, আল্লাহর হুকুম তো বটে, করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ হাজার মুসলমানদের ঘরে উচ্ছেদ হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? কিন্তু ওই নেশার ঘোড়া কোনো কাটেনে। শুধু একটাই করো, যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও, নাই ভোটাভুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণের নামে কেড়ে দাও। তো ভাই, আমি আর কথা বাড়াবো না। আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি? কথা বলুন, আছেন তো নাকি? একেবারে সত্য হাত তো, এটা একদম কোনো ধোকা নয় তো। অনেক কষ্ট করে যেতে হবে, গাড়ির পয়সা খরচ করে। সরকার নয়, আমি সরকারি ফান্ড নেই, আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আব্বাস তুমি একটু নেমে যাও। আমাকে বলুনি, শুধু ওইদিকে বলো না, 8 আনা যে খাবে সেও চোর, 1 টাকা যে খাবে সেও চোর। কথা বুঝে আসছে না নাই? তো সেই জায়গায় হাত নামান। আগামী দিন ভাই আমার,
সবাইকে একটু সংগঠিত হতে হবে। মা বোনেদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে ওয়াকাফ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন, আর একটা হলো কি, লাঠি তৈরি করতে হবে। লাঠি বোঝেন না? হ্যাঁ, যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে, বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে। ওই দরকার আছে না নাই? হ্যাঁ, কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো? এর জন্য লোক দরকার আছে। আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি, নিজেদের মধ্যে আমি বড় হব, আমি বড় হব, আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে। নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো, সব কিছু কুরবান করো, লোভ লালসা কুরবান করো, চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো। দু চারটে গাদ্দারি করেছে বলে চিন্তা করনি, মনে রাখবে ও গাদ্দার দিলে চিন্তা করার দরকার নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, পচা ঝাঁট বেরিয়ে যায় ভালো, কারো জন্য কোনো কিছু আটকায় না। তো যাক, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর, আগামী দিন চলতে থাকবে। শেষ কথা আবার বলি, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ। হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নারে দিবে, আরো দিল খুলে নারে দিবে, নারে দিবে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবাসীর ঐক্য, ভারতবাসীর ঐক্য, ভারতবর্ষের সংবিধান নারে দিবেন। পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের বন্ধু। কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার, চাকরি, নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কথা বুঝে আসছে? তারা আমাদের বন্ধু, তারা কখনো চায় না, তারও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে, তারাও তো একটা বদদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে, বদদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে, আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে। তাই তারা জুলুম করতে চায় না, কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে। কথা বুঝে আসছে? তো যাক, চিন্তা করার কিছু নেই। আমি এখানে সংক্ষেপ করছি, আস্তে আস্তে ঘরে যাবেন, আস্তে আস্তে ঘরে যাবেন। মনে রাখবেন, এ দেশ আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান